20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। গত এক দশকের কিছু বেশি সময় ধরে এই দিনটি পশ্চিমবঙ্গে আলোচনায় প্রাসঙ্গিকতা পেয়েছে। আমরা যেটা বলতে চাইছি যে কেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে, তার কি গুরুত্ব, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির সঙ্গে 20শে জুন বিষয়টি কী, তার আগে ছোট করে কিছু কথা বলে রাখা উচিত। আমরাও মনে করি এটা বলা খুবই জরুরি। অধুনা রাজ্য সরকার 2026 সালে 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং রাজ্য স্তরে সর্বত্র এই দিবসটি মর্যাদার সঙ্গে পালন হবে। আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদির উপস্থিতিতে তারকেশ্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেও জাতীয়তাবাদী কিংবা হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গের যে বাঙালি পরম্পরা, সেখানে খুব একটা 20শে জুনের কথাও কিন্তু শোনা যায়নি। পশ্চিমবঙ্গ গঠনের 67 বছর, দেশ ভাগ হয়েছে, পশ্চিমবঙ্গ গঠন হয়েছে, তারপরে প্রায় 67 বছর ধরে 20শে জুন নিয়ে কোনো জায়গায় সেই রকম কোনো উচ্ছ্বসিত আলোচনা আমরা শুনিনি। গত 2014 সালের 20শে জুন প্রথম পশ্চিমবঙ্গের জন্য নামনি, পশ্চিমবঙ্গের জন্য সেই নামে পরিচিত একটি চিন্তা গোষ্ঠী, তারা এই নিয়ে কথা বলা শুরু করে। তার কারণটাই হচ্ছে যে এই জিনিস তো ভুলিয়ে দেওয়া যাবে না। অখণ্ড বাংলার আইন পরিষদ, তাকে ভেঙে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুটি আলাদা আইন পরিষদ কিভাবে তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, ইতিহাসকে সামলে আনলেই যদি নোয়াখালী গণহত্যা, গ্রেট ক্যালকাটা কিলিং, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বাঙালি সমাজে, এগুলো যদি সামনে এসে যায়, সেই জন্য কংগ্রেস এবং কমিউনিস্টরা যৌথভাবে তাদের বিভিন্ন বিষয় বিরোধ থাকা সত্ত্বেও এই একটা ব্যাপারে তারা ঐকমত্য ছিলেন যে কিছুতেই 20শে জুনকে মানুষের সামনে আনা যাবে না। পশ্চিমবঙ্গই নামটির সঙ্গেই তো মানুষের একটা চিন্তার উদয় হয় যে পশ্চিম যদি হয় তাহলে পূর্বটা কোথায় গেল। আমাদের ভারত রাষ্ট্রে যে কটি রাজ্য আছে, এই পশ্চিম নামধারী রাজ্য একটি দিক নির্ণয়কারী। আমরা সবাই জানতে চাই যে কিভাবে 20শে জুন হলো, কেন হলো, কেন পশ্চিমবঙ্গ হলো, কেন লাখো লাখো মানুষকে উদ্বাস্তু হতে হয়েছিল, তার কারণ কি। 2014 সালের ওই পশ্চিমবঙ্গের জন্য চিন্তা গোষ্ঠীটি কলকাতার কলেজ স্কোয়ারের কাছে থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটি সভা মঞ্চে, সভাগৃহে এই নিয়ে একটা আলোচনা সভা করেন। তাতে মূলত ওই চিন্তা গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর মোহিত রায়, তথাগত রায়, লেখিকা এশা দে, অধ্যাপক অচিন্ত বিশ্বাস, এনারা আরও কয়েকজন এই বিষয়ে আলোচনা শুরু করেন। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে 2017 সালে বিজেপির পক্ষ থেকে উদ্বাস্তু সেল পশ্চিমবঙ্গ দিবস পালন করা শুরু করে। এর ফলে বিষয়টি বিভিন্ন মহলে প্রসারিত হয়। 2020 সাল বিজেপির বিধায়ক দুলাল বর প্রথম বিধানসভা অধ্যক্ষকে এই দিবসটি বিধানসভায় পালনের জন্য আবেদন করেন, কিন্তু সেই সময় ঘোরতর তৃণমূল আমল, যথারীতি সেই আবেদন গ্রাহ্য হয়নি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 2022 এবং 2023, সেই সময় শ্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভায় বিজেপি দলের পক্ষ থেকে, তিনি 2022 এবং 2023-এ বিধানসভা থেকে শোভাযাত্রা করে কলকাতা ময়দানে
শ্যামাপ্রসাদের মূর্তির পাদদেশে সভা করেন, এই পরপর 2 বছর। অন্য বিজেপির বিধায়কদের নিয়ে, তার সঙ্গে কিছু দলীয় কর্মীও ছিলেন। এই সময়ের পর থেকেই হঠাৎ 1 বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছিল, কেন তাড়াহুড়োটা ছিল? তার কারণ 20শে জুন যদি পশ্চিমবঙ্গ দিবস হয়, এটা রাজ্য দিবস হিসেবে যদি সামনে চলে আসে, তাহলে মুশকিল। সেই মুশকিলের হাত থেকে বাঁচার জন্য আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, সিপিএমের লোকেরাও হইচই করে বাইরে থেকে, যদিও সিপিএমের একটাও সিট বিধানসভায় তখন ছিল না, কিন্তু কমিউনিস্টদের কোনো সিটই ছিল না, কিন্তু তারা সবাই 20শে জুনের বিরোধিতা করলেন এবং তার সঙ্গে সরাসরি বাংলা ভাগ ইত্যাদিকে সামনে আনতে দিতে বাধা দিতে রইলেন। ঠিক এই সময় 2024 সালে জুন মাসে কলকাতা থেকে প্রকাশিত একটি সাময়িক পত্র নাম দেশের ডাক, তারা একটি সংখ্যা বার করলো, তাদের পুরো সংখ্যাটাই পশ্চিমবঙ্গ দিবস সংখ্যা বলে একটি সংখ্যা বার করল। সেই সংখ্যায় যারা লিখেছিলেন, লেখক ছিলেন ডক্টর মোহিত রায়, শান্তনু সিংহ, ডক্টর কল্যাণ চক্রবর্তী, যিনি এখন আমাদের ক্যাবিনেট মন্ত্রী রাজ্যসভার, এই রাজ্য সরকারের, ডক্টর রাজলক্ষ্মী বসু, সঞ্জয় পাল, অপূর্ব চক্রবর্তী, কিশোর বিশ্বাস, গৌতম ঘোষ দস্তিদার, বটুকৃষ্ণ হালদার, শম্ভু মুখোপাধ্যায়, পল্লব মণ্ডল, যুধাজিৎ সেন মজুমদার এবং ডাক্তার কনিষ্ক সরকার। তারা বিবিধ বিষয় লিখলেন, কিন্তু মূলত 20শে জুনকে সামনে রেখেই তারা লেখাগুলো লিখলেন। সেই প্রথম কোনো পত্রিকায়, বাংলা ভাষায় কোনো পত্রিকায়, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনো পত্রিকায় 20শে জুন সম্বন্ধে একটি সংখ্যা রচনা অবতারণা করা হলো এবং এতজন লেখক যারা স্বক্ষেত্রে শ্রেষ্ঠ তার দাবি রাখেন, তারা সেই পত্রিকায় লেখক হিসেবে এগিয়ে এলেন এবং লিখলেন। অন্যদিকে সেই পত্রিকাতে আমরা পুরোপুরি জানতে পারলাম যে কী হতে হয়েছিল। তার আগে বিভিন্ন লিফলেট বেরিয়েছে, ছোট পুস্তিকা বেরিয়েছে। কেন 20শে জুন? 1872-এর প্রথম জনগণনায় দেখা যায় যে বঙ্গপ্রদেশে, তখন অবিভক্ত বঙ্গ, মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যার থেকে সামান্য বেশি। 1931 সালে পার্থক্য খুব বেশি ছিল না, মুসলমান 56%, হিন্দু 44%। কিন্তু এই সুযোগ নিয়ে 1935 সালে ব্রিটিশ সরকার কমিউনাল অ্যাওয়ার্ড বিল নিয়ে এলো। বিধানসভায় মুসলিমদের জন্য আলাদা আসন সংরক্ষণ এবং হিন্দু ও তফসিলিদের নিয়ে আলাদা আলাদা আসন সংরক্ষণ হলো। মুসলমানদের জন্য আসন সংরক্ষিত হলো 130টি, আর হিন্দু এবং তফসিলিদের জন্য হলো 90টি। এই কমিউনাল অ্যাওয়ার্ডের তীব্র বিরোধিতা কারা করেছিলেন সেই সময়? করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর নীলরতন সরকার, সুভাষচন্দ্র বোস, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সবাই। ডক্টর মুখার্জি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাদের বক্তব্য ছিল বাংলার ভালো মন্দের সিদ্ধান্ত এইভাবে হতে পারে না। এই নির্বাচন একটা হলো সেই সময়। সেই নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত 492টা আসনের মাত্র 21.54% আসন মুসলিম লীগ পেয়েছিল সারা দেশে এটা। আর বাংলা বিধানসভায় মোট যে আসন সংখ্যা ছিল 37-এ একটা নির্বাচন হলো 1937-এ, তার মধ্যে কংগ্রেস 60টা পেয়েছিল 250টির মধ্যে। টোটাল সর্বমোট বাংলার আসন সংখ্যা ছিল 250, তার মধ্যে কংগ্রেস 60, নির্দলীয় মুসলমান 41, মুসলিম লীগ 40, কৃষক প্রজা পার্টি 35, ইউরোপীয় ছিল 35, নির্দলীয় অনুন্নত শ্রেণীর হিন্দু 23, নির্দলীয় বর্ণ হিন্দু 14, নির্দলীয় অতিরিক্ত 12, বাংলা বিধান পরিষদ মোট সংখ্যা 63। যাই হোক না কেন, এই 37-এর নির্বাচনের পরে সারা দেশে পশ্চিমবঙ্গ তখনও তৈরি হয়নি। সারা দেশে কংগ্রেস একটা অদ্ভুত নীতি নিল যে যেখানে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় আসবে সেখানে কংগ্রেস সরকার তৈরি করবে, যেখানে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় পারবে না সেখানে গরিষ্ঠতা না থাকলে কংগ্রেস সরকার তৈরি করবে না। এই সুযোগ নিয়ে
ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সঙ্গে প্রথমে অনেক করে ফজলুল হক অনুনয় বিনয় করেন কংগ্রেসের নেতৃত্বের কাছে, কিন্তু কংগ্রেসের দিল্লির নেতৃত্ব বা কলকাতার বা বাংলার যারা ছিলেন তারাও কয়েকজন চাইলেও কংগ্রেস চায়নি দল হিসেবে, এবং ফজলুল হক তখন বাধ্য হয়ে কৃষক প্রজা পার্টির সঙ্গে যুক্ত হয়ে মন্ত্রিসভা গঠন করতে বাধ্য হলেন, এবং পরে কৃষক প্রজা পার্টিটাই পুরোপুরি মুসলিম লীগ করায়ত্ত করে নিল। এই প্রসঙ্গে 21শে ডিসেম্বর 1948 সালে সুভাষচন্দ্র বোস গান্ধীকে একটা চিঠি লিখলেন। তিনি লিখলেন এরকম: পরিষ্কার মনে আছে আপনি বরাবর বাংলায় কৃষক প্রজা পার্টি ও কংগ্রেসের যুক্ত মন্ত্রিসভা গঠনের সমর্থক ছিলেন, কিন্তু আজ আজাদ, নলিনী ও বিড়লার সাথে কথাবার্তার ফলে আপনার এই মতের পরিবর্তন ঘটেছে। ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যাদের ওপর বাংলাদেশের কংগ্রেস চালানোর দায়িত্ব অর্পিত আছে তাদের মতামতের চেয়ে এই তিনজনের মতামত আপনার কাছে বেশি মূল্যবান। এক সপ্তাহের মধ্যে আপনার মতে এই পরিবর্তন কেন হলো তা জানি না, তবে আমার মনে হয় আপনার সমর্থনেই এই মুসলিম লীগ মন্ত্রিসভা বাংলায় টিকে আছে। আমি মনে করি, সুভাষ লিখছেন, আমি মনে করি বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক মন্ত্রিসভাকে যত শীঘ্র সম্ভব দূর করা প্রয়োজন। শ্যামাপ্রসাদ আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এইবারে শ্যামাপ্রসাদ বুঝলেন যে কংগ্রেস এবং ব্রিটিশের এই ধরি মাছ নাচুই পানি এই নীতি, এখান থেকে বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে। সেই বাঁচানোর জন্য তিনি সর্বত্র মত তৈরির জন্য লড়ে যেতে রইলেন। তিনি পরিষ্কার বললেন, দেশভাগ যদি করতে হয় তাহলে বাংলা এবং পাঞ্জাবকেও ভাগ করতে হবে, কারণ শ্যামাপ্রসাদ পরিষ্কার বুঝতে পেরেছিলেন দেশভাগ হলে বাঙালি হিন্দুর আর থাকার জায়গা হবে না, সিন্ধিদের মতন একটি ভূমিহীন জাতিতে পরিণত হবে। বাংলা প্রাদেশিক হিন্দু মহাসভা 1947 ফেব্রুয়ারিতে এই লক্ষ্যে একটি কমিটি তৈরি করলো। তবে এ বিষয়ে ঐতিহাসিক দিনগুলি ছিল এপ্রিল মাসের 4, 5, 6 তারিখ। বাংলা বিভিন্ন প্রান্ত থেকে 400-র বেশি অগ্রগণ্য হিন্দু বুদ্ধিজীবী তাঁরা 3 দিনের সম্মেলনে যোগ দিলেন হুগলির তারকেশ্বরে, ঠিক সেই তারকেশ্বর যেখানে আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী দুজনে আসছেন। আমাদের রাজ্য সভাপতি সম্মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য সেখানে উপস্থিত থাকবেন, এবং বহু মানুষের, নেতা কর্মী সহ বহু মানুষের সেখানে সমাগম হচ্ছে, লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে। তার ঐতিহাসিক গুরুত্ব ছিল এই যে আজকে যে পশ্চিমবঙ্গে বসে আমি কথা বলছি আপনারা শুনছেন, সেই পশ্চিমবঙ্গ তৈরির যে সলতে পাকানোর কাজটি সেটি হয়েছিল এই সম্মেলনের 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখে। 4 তারিখ শ্যামাপ্রসাদ ছিলেন না, কেননা সেদিন বাংলা কংগ্রেসের মিটিং ডাকা হয়েছিল। 4 তারিখ তারকেশ্বরের সভা শুরু করেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়। নির্মলচন্দ্র চ্যাটার্জি ছিলেন পরের যিনি সিপিআইয়ের নেতা হবেন সেই সোমনাথ চ্যাটার্জির বাবা। তো যাই হোক, সেই নির্মলচন্দ্র চ্যাটার্জি যুক্তি দিয়ে বললেন যে কেন পশ্চিমবঙ্গ দরকার, কেন বাঙালি হিন্দুর জন্য হোমল্যান্ডের প্রয়োজন আছে। এবং তারপরে দেখা গেল 5ই এপ্রিল, 4 এপ্রিল বাংলা কংগ্রেসের সভা শেষ হলো, 5ই এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এলেন এবং তিনি পুরো বিষয়টিকে আরও বিস্তৃতভাবে ভালোভাবে মানুষের সামনে রাখলেন। এবং সঙ্গে সঙ্গে সনৎ কুমার রায়চৌধুরী এবং সূর্যকুমার ঘোষ দুজন প্রতিনিধি, তারা এবং মূলত তাদের উদ্যোগেই পুরো বিষয়টি এই সর্বসম্মতিক্রমে এই আন্দোলন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হলো। 6ই এপ্রিল শ্যামাপ্রসাদের সমস্ত কথাই গৃহীত হয় এবং 15ই মার্চ শ্যামাপ্রসাদের আহ্বানে বাংলায় বুদ্ধিজীবীদের একটি কলকাতায় সভা অনুষ্ঠিত হয়, যেখানে কিনা রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চট্টোপাধ্যায়, পণ্ডিত রমাশঙ্কর ত্রিবেদী, ডক্টর মাখনলাল রায়চৌধুরীর মতো স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সুনীতি চট্টরাজ শ্যামাপ্রসাদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখা শুরু করেন এবং মজার কথা, এইবারে ধীরে ধীরে বিভিন্ন সময় অত্যাচারিত হতে থাকে হিন্দুরা, এবং সেই সময় কিন্তু 46-এর দাঙ্গা হয়ে গেছে, গ্রেট ক্যালকাটা কিলিং হয়ে গেছে, তারপরে এইসব মিটিং হচ্ছে। 47-এর এপ্রিল মাসে এই মিটিং, এবং সেই সময় বসুমতী পত্রিকা, প্রবাসী বাংলা, শনিবারের চিঠি,
অমৃতবাজার পত্রিকা, স্টেটসম্যান সবাই কিন্তু হিন্দুদের জন্য পৃথক হোমল্যান্ডকে সমর্থন করলেন। এইবারে 23শে এপ্রিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিল্লিতে গেলেন, সেখানে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করলেন এবং সেখানে লোকেরা বুঝলেনও যে কেন একটা হিন্দু হোমল্যান্ড দরকার বাঙালিদের জন্য। 26শে এপ্রিল বাংলা কংগ্রেসের দুই মহারথী ডক্টর বিধানচন্দ্র রায় এবং কিরণ শঙ্কর রায় দুজনে মিলে শ্যামাপ্রসাদকে কথা দেন তারা কংগ্রেসের প্রতিনিধিদের রাজি করাবেন যেন তারা বাংলা ভাগের পক্ষে মতামত দেন। 30শে এপ্রিল কলকাতায় হওয়া চেম্বার অফ কমার্সের সভায় সর্বসম্মতভাবে বাংলা বিভাজনের প্রস্তাব গৃহীত হয়। 3রা মে পূর্ববঙ্গ থেকে বঙ্গীয় আইনসভায় নির্বাচিত তফসিলি সমাজের দুই প্রতিনিধি ভাইসরয়কে জানান যে তাঁরা বাংলা বিভাগ চান এবং তাদের অংশের ভারতভুক্তি চান, মুসলিম রাষ্ট্রে তারা যেতে চান না। 7ই মে প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়রা যৌথ বিবৃতিতে জানান নিরাপত্তার দৃষ্টিতেই বাংলা বিভক্ত হওয়া উচিত। মুসলমান রাষ্ট্র পাকিস্তানে গোটা বাংলা চলে গেলে হিন্দু বাঙালি নিরাপত্তা কখনোই সুনিশ্চিত হবে না। কলকাতা হাইকোর্টের 50 জন জুরি তারাও ঠিক এই একই কথা বলেন। গোটা বাংলা পাকিস্তানের কাছে যাওয়া মানে হিন্দুদের কাছে সেটা দাসত্বের সমান, সেটাও তারা সেই সময় বলেছিলেন। শ্যামাপ্রসাদের আহ্বান বাঙালি হিন্দুকে লড়াইয়ের ময়দানে নামিয়ে আনে। প্রাদেশিক হিন্দু মহাসভার বাংলার কংগ্রেস মিলিত আন্দোলনের রূপরেখা নির্ধারিত হয়। অসংখ্য ছোট মিটিং সংগঠিত হয়েছিল, বিশাল আকারের জনসভা 76টি, কোথাও যৌথভাবে হয়েছিল, কোথাও দুটি দল আলাদাভাবে করেছিল। বহু জায়গায় স্যার যদুনাথ কলকাতাতে এইগুলোর সমর্থনে ছিলেন। কলকাতায় সবথেকে বড় সভাটি, যেটা শেষ জনসভা, সেটা সভাপতিত্ব করেছিলেন প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার। এইরকমভাবে কিন্তু উল্টো দিকে কমিউনিস্টদের মুখপাত্র স্বাধীনতা পত্রিকা 1/6/1947 সাল মানে 1 জুন 1947 তারা লিখলেন বঙ্গ রোধ করুন, ঐক্যবদ্ধ ভারতে বাংলা করুন ইত্যাদি প্রভৃতি। এবং তার সঙ্গে সেটা হবে না তারা জানতেন, কিন্তু পুরো বাংলাকেই তারা গিফট করতে চাইলেন পাকিস্তানকে। এবং সেখানে কমিউনিস্টরা এটাও বললেন যে জিন্নার যে দাবি, মুসলিম লীগের যে দাবি, সেটা খুব জাস্টিফাইড দাবি। সেই মর্মে তারা থিসিস জমা দিয়েছিলেন। 28শে মে বরোজ মাউন্টব্যাটেনকে লিখেছিলেন যে বাংলা ভাগ হলে কিন্তু মুসলমানরা খুব গোলমাল করবে, এই জন্য একটি গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক গণভোট নয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হতো। 20শে জুন 1946 বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে 3 পর্যায়ে ভোট হবে। তখন প্রতিনিধি সংখ্যা আগেই বলেছি 250-250। প্রথমে সম্পূর্ণ সভার, তারপরে মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গের প্রতিনিধিদের, তারপর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশের প্রতিনিধিদের। ঠিক ততদিনে হিন্দু প্রতিনিধিরা ঠিক করে ফেলেছেন তারা কোন দিকে ভোট দেবেন। এবং বলাই বাহুল্য বিভিন্ন সময় যারা ভোট দিলেন, তৃতীয় পর্বের ভোট, প্রথম পর্বের ভোটে দেখা গেল যে মুসলমান যত প্রতিনিধি আছেন তারা সবাই পাকিস্তানের পক্ষে। দ্বিতীয় পর্যায়ের ভোট, যেটা পশ্চিম অঞ্চল মূলত বাংলার, যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা, সেখানকার সমস্ত প্রতিনিধিরা বললেন আমরা পাকিস্তানে যাব। শুধুমাত্র হিন্দু 2-1 প্রতিনিধি তারা বললেন যে না, বা কিছুটা অংশ ভেঙে তারা বাংলার সঙ্গে যুক্ত হতে চান, ভারতের সঙ্গে যুক্ত হতে চান পশ্চিমবঙ্গ রূপে। তৃতীয় পর্বের ভোট, যেটা কিনা বাংলার পশ্চিম অংশের প্রতিনিধি, তারা 58-21 পক্ষে 58 জন হিন্দু ভোট দিলেন, হিন্দু বা যারা অমুসলিম তারা মিলে ভোট দিলেন। আর 21 জন তারা প্রত্যেকেই মুসলিম, তারা প্রত্যেকে পাকিস্তানের পক্ষে ভোট দিলেন। কিন্তু তারা সব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। তারা একই বৃন্তে 2টি কুসুমের কথাও বলেননি, তারা অন্য কিছু বলেননি, কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেননি। তারা বলেছিলেন আমরা মুসলমান, আমরা আমাদের আলাদা রাষ্ট্র চাই, দেশ ভাগ করে আমরা পাকিস্তান চাই। কারা ভোট দিয়েছিলেন আসুন এবারে তাদের নামগুলো একটু পড়ে ফেলি, তাহলে তা না হলে এই প্রতিবেদন পুরোপুরি হবে না। সেদিন যারা ভোট দিয়েছিলেন যে 58 জন, 20শে জুন 1947 সালের 20শে জুন 58 জন, তারা ছিলেন গোবিন্দলাল ব্যানার্জি, প্রমথনাথ ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল কুমার ব্যানার্জি, সুরেশচন্দ্র ব্যানার্জি, মোহিনী মোহন বর্মন, হেমন্ত কুমার বসু, চারুচন্দ্র ভান্ডারী, জ্যোতি বসু। বুঝে ফেলেছিলেন যে হিন্দু মেজরিটি যদি
কোনো এলাকা না থাকে তাহলে মার্ক্সবাদ কেউ শুনবে না। সতীশচন্দ্র বসু, রতনলাল ব্রাহ্মণ, উনিও কমিউনিস্ট পার্টির লোক। মিহিরলাল চট্টোপাধ্যায়, অন্নতা প্রসাদ চৌধুরী, বীণা দাস, রাধানাথ দাস, উদয়চাঁদ মহতাব, নিকুঞ্জ বিহারী মাইতি, বিশাপতি মাঝি, ভূপতি মজুমদার, ঈশ্বরচন্দ্র মাল, আশুতোষ মল্লিক, অন্নদা প্রসাদ মণ্ডল, বঙ্কুবিহারী মণ্ডল, কৃষ্ণপ্রসাদ মণ্ডল, শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের সবার প্রিয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কালীপদ মুখার্জি, মুকুন্দ বিহারী মল্লিক, বসন্তলাল মুরারকা, খগেন্দ্রলাল দাশগুপ্ত, কানাইলাল দাস, কানাইলাল দে, হরেন্দ্রনাথ দলুই, সুকুমার দত্ত, নিহারেন্দ্র মজুমদার, বিপিন বিহারী গাঙ্গুলি, অরবিন্দ গয়েশ, এ কে ঘোষ, বিমল কুমার ঘোষ, ডি গোমস, ডম্র সিং গুরং, ঈশ্বর দাস জালান, দেবীপ্রসাদ খৈতান, চারুচন্দ্র মোহান্তি, অর্ধেন্দু শেখর নস্কর, যাদবেন্দ্রনাথ পাঁজা, এ আর পেন্টনি, আরি প্লেটল, আনন্দীলাল পোদ্দার, রজনীকান্ত প্রামাণিক, কমলকৃষ্ণ রায়, যোগেশ্বর রায়, শ্রীমতী ই আর রিকেটস, রাজেন্দ্রলাল সরকার, দেবেন্দ্র সেন, বিমলচন্দ্র সিংহ আর জিসিডি উইলস। অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয় শ্রেণী, নেপালি, গোর্খা, মারোয়ারি নির্বিশেষে, জৈন নির্বিশেষে সবাই এটা বুঝেছিলেন যে পশ্চিমবঙ্গ নামক হিন্দু হোমল্যান্ড যদি না থাকে, শুধুমাত্র মৌলবাদ দোষে দুষ্ট মুসলমানদের সঙ্গে থাকা যাবে না। আর 21 জন যারা ভোট দিলেন তারা কারা? আব্দুল আহাদ, AFM আব্দুর রহমান, আব্দুল সবুর খান, আবুল হাসান, হুসনারা বেগম, ইলিয়াস আলী মোল্লা, HM হিমপাহানি, অসীমউদ্দিন আহমেদ, মোহাম্মদ শরীফ খান, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কামরুদ্দিন, মোহাম্মদ রফিক, সৈয়দ মোহাম্মদ সিদ্দিক, মুশারফ হোসেন, কে নুরুদ্দিন, সিরাজউদ্দিন আহমেদ, HS সুরাবর্দি, MA জামান, মুস্তাসির হোসেন, আব্দুল ওয়াদিস সরকার। আপনারা একটা কথা ভাবুন, এই যারা ভোট দিলেন পাকিস্তানের পক্ষে, যারা চাইলেন না পশ্চিমবঙ্গ বলে কোনো কিছু তৈরি হোক, পুরোটাই কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গই পাকিস্তানের সামিল হয়ে যাক, তাদের মধ্যে মাত্র 2 জন ছাড়া আর বাকি সবাই, সুরাবর্দি তার সঙ্গে আরও 2 জন ছাড়া বাকি সবাই কিন্তু এই পশ্চিমবঙ্গেই ভারত ভাগের পরে রয়ে গেলেন বুকেতে দুঃখ নিয়ে, এই রে পশ্চিমবঙ্গটা তো পাকিস্তান হলো না। তারই ফলশ্রুতিতে এখনও কিছু কিছু লোক মিনি পাকিস্তান দেখানোর চেষ্টা করেছেন, কিছু কিছু জায়গায় অত্যাচার হয়েছে, শাঁখা সিঁদুর দেখে দেখে শাহজাহানের ডেরায় আমাদের মা বোনেদের পিঠে বানাতে যেতে হয়েছে। একই রকম চলেছিল। নতুন সরকার, নতুন চিন্তার সরকার, পশ্চিমবঙ্গের বাঙালির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সুপ্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের বাঙালিদের যে রাজ্য সরকার, সেই সরকার বলেছেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসের দাবিতে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছেন, এতদিনের দাবিকে মান্যতা দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পরম্পরাগতভাবে আগামী দিনে পালিত হবে। আসুন আমরা সবাই আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করি। বাঙালি হিসেবে আমাদের অস্মিতাকে এগিয়ে নিয়ে যাই। বাংলায় কথা বললেই বাঙালি হয় না। যে মানুষ নিজের ছেলের নাম, নিজের মেয়ের নাম, নিজের নাতির নাম, নাতনির নাম বাংলা ভাষায় রাখতে পারেন না, তিনি কি করে বাঙালি হবেন? বাঙালি হতে গেলে শুধু ভাষায় বাঙালি হলে হবে না, পরম্পরাগতভাবেও বাঙালির বিষয়টির সঙ্গে, বাংলার সঙ্গে যুক্ত হতে হবে। বাঙালির যা কিছু অতীত যেগুলি ভালো, তার প্রতি শ্রদ্ধাবনত হতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে। পশ্চিমবঙ্গ দিবস ধ্রুপদী বাংলার পীঠস্থান। এই মুহূর্তে সারা পৃথিবীতে ধ্রুপদী ভাষায় বাংলা হিসেবে একমাত্র পশ্চিমবঙ্গের ভাষাকেই বলা হয়। ধন্যবাদ সবাইকে। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন।